সিস্টেম যদি বেটার হয়, সিস্টেমে যদি মিসফাংশন করার সুযোগ না থাকে, তাহলে মানুষজন এমনিতেই ভালো পারফর্ম করবে। ওনার যে স্ত্রী, উনিও রাজনীতি করতেন এবং 2009-এর দিকে দুইজনই একসাথে জেলে ছিলেন। ওনার সময় আরেকটা অসাধারণ ব্যাপার হয়েছিল, 2002 সালে বাংলাদেশে প্রথমবারের মতো একদম বছরের প্রথম দিনে বই দেওয়ার যে ব্যাপারটা। আসসালামু আলাইকুম। আবু নসর মোহাম্মদ এহসানুল হক মিলন, যাকে আমরা এখন শিক্ষামন্ত্রী হিসেবে চিনতেছি, তার মন্ত্রিত্বের শুরুটা কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে হয় নাই। উনি যখন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আর কি, চাঁদপুর 1 আসন থেকে 2001 সালে, তখন শুরুতেই উনি ছিলেন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ে। সেখানে 2 দিন দায়িত্ব পালন করার পরে ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যদিও ওনার নিজের আগ্রহ ছিল হচ্ছে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, কারণ তার কথা ছিল যেহেতু বাংলাদেশ এখনও পর্যটন সেক্টরটাতে খুব বেশি ভালো করতে পারে নাই, সো এটাই অনেক চ্যালেঞ্জ আছে এবং মেবি এটাই আমি আরও ভালো করতে পারবো। কিন্তু তাকে বেগম জিয়া বলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্যে। কিন্তু উনি তখন বলেন যে যেহেতু আমি জুনিয়র মানুষ, ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসররা আছে, ডিসিরা আছে, তাদেরকে হয়তো আমি ডিল করতে পারবো না। তখন তাকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশ্বস্ত করেন, তুমি 3 মাস দেখো, তারপর জানাও। তো তারপর তো উনি শিক্ষামন্ত্রী হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় গিয়ে নকল প্রতিরোধ করছেন, বিভিন্নভাবে পরিচিত আর কি। যাই হোক, তো ওনার কিন্তু প্রথমবার উনি যখন সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালে চাঁদপুর 1 আসন থেকে, তো উনি এরকম একটা স্টোরি বলতেছিলেন যে উনি যেহেতু ডিসিশন নিয়েছেন যে চাঁদপুর থেকে নির্বাচন করবেন, তো তখন চাঁদপুর থেকে তাকে বলা হলো আপনি যখন পাবলিক পরীক্ষাগুলো হয়, এসএসসি পরীক্ষা বা ডিগ্রি পরীক্ষা, তখন আসলে আসেন, তখন হচ্ছে সবার সাথে দেখা হবে। তো উনি গেছে ওই সময় পরীক্ষার সময়, তো গিয়ে দেখে আসলে একটা রমরমা অবস্থা। মানে যখন পরীক্ষা চলে তখন যে সেন্টারে পরীক্ষা হয় তার আশেপাশের যে বাড়িঘরগুলো আছে, আশেপাশে যে দোকানপাটগুলো আছে, এগুলোতে একটা শ্বাস রব পড়ে যায়। কারণ নকল করা উপলক্ষে আসলে অভিভাবকরা আসে, গার্ডিয়ানরা আসে, সবাই আসে। তো দোকানপাটে ভালো বিক্রি হয়, যে বাড়িতে হয়তো বা লোকজন থাকতেই পারবে না সেই বাড়িতে লোকজন ভাড়া করে থাকে। মানে খুবই একটা রমরমা একটা অবস্থা, মানে উৎসব টাইপের একটা ব্যাপার। তো ওনাকে হচ্ছে কচুয়া কলেজ থেকে কোনো একটা স্পেসিফিক দিনে ইনভাইট করা হয়েছে, উনি গেছেন। তো উনি যাওয়ার পর উনি আসলে তো প্রথম বুঝতে পারেন না যে কেন ওনারা ইনভাইট করছে, কলেজে কেন ইনভাইট করছে। তো গিয়ে দেখে যে কলেজে আসলে একজন ম্যাজিস্ট্রেট আসছে এবং ম্যাজিস্ট্রেট হচ্ছে আনামা এহসানুল হকের বন্ধু। তো উনি যখন ম্যাজিস্ট্রেটের সাথে গল্প করবেন, অনেক খাবারেরও আয়োজন করছে কলেজ কর্তৃপক্ষ, যে ওই সুযোগে স্টুডেন্টরা নকল করবে। তার মানে নকলটার একটা প্রাতিষ্ঠানিক রূপ ছিল আর কি। 1996 উনি বলতেছিলেন যে ঘটনাটা। তো তখন উনি নিয়ত করেন যে উনি যদি এমপি নির্বাচিত হন, ওনার টার্গেট থাকবে যে কচুয়া থেকে শুরু করে সারা বাংলাদেশের নকল প্রতিরোধ করা আর কি। তো 1996 উনি সংসদ সদস্য নির্বাচিত হন, বাট ওই সময় ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার এবং তারা তখন আবেদন করে যে যেহেতু এহসানুল হক মিলনের যুক্তরাষ্ট্র নাগরিকত্ব আছে, তার সংসদ সদস্য পদ বাতিল করা যাবে কিনা। আলটিমেটলি আসলে একরকম বাতিলে করা হয়। তো পরবর্তীতে 2001 নির্বাচনের আগে উনি মোটামুটি পাবলিকলি অ্যানাউন্স করে একদম সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করবেন। তারপরে উনি হচ্ছে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তারপর তো তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। তো এই এহসানুল হক মিলন মূলত কেমিস্ট্রিতে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ওনার যে স্ত্রী, উনিও রাজনীতি করতেন এবং 2009-এর দিকে দুইজনই একসাথেই জেলে ছিলেন প্রায় 1.5 বছরের মতো সময়। তো উনি ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর উনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের উপরে MBA করেন। তারপর ওখানে কিছুদিন হয়তো লেকচারারও ছিলেন, তারপর কোনো একটা কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। এরপর 2018-তে গিয়ে উনি PhD করেন আবার মালয়েশিয়ায় যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আছে এখানে, এবং ওনার টপিকটাও বেশ ইন্টারেস্টিং। ওনার টপিকটা ছিল PhD-র যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা এবং যে বৃত্তিমূলক প্রশিক্ষণের যে ভূমিকা, এটার উপরে। তো ওনার সময়ে উনি মোটামুটি নকলটাকে একদমই শেষ করে দিতে পারছিলেন 2001 থেকে শুরু করে তার পরবর্তী 2-3 বছরের ভিতরে। এবং ওনার সময় আরেকটা অসাধারণ ব্যাপার হয়েছিল, 2002 সালে বাংলাদেশে প্রথমবারের মতো একদম বছরের প্রথম দিনে বই দেওয়ার যে ব্যাপারটা ওনার সময় শুরু হয়েছিল। তো ওনার ওই ক্রেডিটটা আছে এবং উনি বলতেছিলেন যে উনি কিন্তু আসলে নতুন করে কিছুই করেন নাই। 2000 সালে যে টিচাররা ছিল 2001-এ তারাই টিচার হিসেবে ছিল, বাট ওনার ইন্টেনশনটা যেহেতু রাইট ছিল, আসলে নকলটা ধীরে ধীরে এমনিতেই কিন্তু শেষ হয়ে গেছিলো। তো উনি এই কনফিডেন্স, ওনার এই মানে ওনার একটা জিনিস আমার ভালো লাগছে, ওনার ইন্টারভিউগুলো দেখে বা ওনার বইগুলো পড়ে ওনার একটা অপটিমিজম আছে যে না, আমাদের দেশের মানুষের যখন বাইরে যাচ্ছে তারা কিন্তু অনেক ভালো করতেছে। তার মানে সিস্টেম যদি বেটার হয়, সিস্টেমে যদি আসলে
মিসফাংশন করার সুযোগ না থাকে, তাহলে আসলে মানুষজন এমনিতেই ভালো পারফর্ম করবে বা ভালো হবে। তো উনি আসলে যদি এই সময়ে, এবার তো উনি 2টা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী, গণশিক্ষামন্ত্রী আবার শিক্ষামন্ত্রী, তো উনি যদি যে চাকরির পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ যে এক্সামগুলো, চাকরির পরীক্ষাগুলো, এগুলোর যদি আসলে প্রশ্নভাসটাকে উনি পুরোপুরি নাই করে দিতে পারেন, মেবি এটা আরেকটা মাইলস্টোন টাইপের কাজ হবে আর কি। তো ওনার বেশ কিছু বই আছে, আপনারা যারা হচ্ছে শিক্ষা সংস্কার নিয়ে, মানে কেমনে করে একটা জিনিস কাজ করে, একটা প্রবলেম থাকলে সলভ করে পড়তে পড়তে কেমনে করে, নকল প্রতিরোধ নামে ওনার একটা বই আছে, এটা পড়তে পারেন। বা ওনার জিয়াউর রহমানের উপরে লেখা বই আছে, জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ওনার একটা বই, তারপর মেজর জিয়া ওনার আরেকটা বই, এরকম জিয়াউর রহমানের উপরে লেখা ওনার বই আছে। তারপর উনি যে জেলে ছিলেন, কারাগার থেকে বলছে ওনার আরেকটা বই। তো আরেকটা মজার ব্যাপার, ওই যে ওনার একটা মাঝে ভিডিও ভাইরাল হলো না, উনি আসলে লাভ দিয়ে যাইতেছেন। তো এটা কিন্তু অস্বাভাবিক না, কারণ 1979 সালে উনি ডাকসুতে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। সো স্ট্রং আছে আর কি। যদিও 1980 সালে আবার ফজলুল হক মুসলিম হল থেকে ডাকসুর ভিপিও ছিলেন। তো মোটামুটি ওসালুল হক মিলনের মানে পুরো ছাত্রজীবনে বেশ ভালোই, আবার ছাত্র জীবন থেকেই পলিটিক্সের সাথে জড়িত। তো ওনার এক্সপিরিয়েন্স আছে পুরো জিনিসগুলো কেমনে ডিল করা যায়। তো আমি আশাবাদী যে উনি যদি এই সময়টায়, মানে প্রথমত অনেক কাজ তো হয়ে এসে আগে থেকে, যে বছরের প্রথম দিনে বই দেওয়ার ব্যাপারগুলো, তারপর নকল তো এখন ওইভাবে নাই। তো উনি যদি পুরো প্রশ্ন ফাঁসের ব্যাপারটাকে এটাকে একদম নাই করে দিতে পারেন, এটা একটা বেস্ট কাজ হবে। আরও অনেক ব্যাপার স্যাপার আছে, যারা সিনিয়র মানুষজন আছে, যে আসলে কারিকুলাম একটা দেশের কেমন হওয়া উচিত সেটা নিয়ে মেবি উনি অনেক মানে সাহসের সাথে কাজ করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি।